2x। দেখো এই ইন্টিগ্রেশনের বুঝছো এই বিটাই হচ্ছে আসল। কিতাব স্যারের যে বিতে আছে এই বি থেকেই অনেকগুলা টাইপ। বিটা করলে আর ইন্টিগ্রেশনে অন্য কিছু লাগে না। সিতে অল্প কিছু আছে, আর ডিতে হচ্ছে তোমার ওই যে আমরা বলছিলাম অনির্দিষ্ট যৌগস আর নির্দিষ্ট যৌগস। ইন্টিগ্রেশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ডেফিনিট আর একটা হলো ইনডেফিনিট। যেটা নির্দিষ্ট সেটাতে জাস্ট খালি লিমিটটা দেওয়া থাকে, ইন্টিগ্রেশন পুরা সেম, খালি লিমিট বসায় একই কথা। মানে ইন্টিগ্রেশনের প্রায় 70% হচ্ছে বি, কিতাব স্যারের বিতে। এটা করলেই ইন্টিগ্রেশন প্রায় শেষ। এজন্য এটাতে সময় লাগে সবচেয়ে বেশি বিতে। সিতে তেমন কিছু নাই, ডিতে কিছুই নাই। ডিতেও করাবোই না, মানে জাস্ট লিমিট বসানো। ইন্টিগ্রেশন আগের গুলাই থাকবে, লিমিট বসানো জাস্ট শেষ। আর শেষেরটা আছে হচ্ছে তোমার বাস্তব জীবনে ইন্টিগ্রেশন, ওইটা আসে সবসময় আসে, ক্ষেত্রফল নির্ণয় করা। তো দেখো কিতাবের বিতে প্রথমে হচ্ছে টাইপ 1। ইন্টিগ্রেশন অফ f of ax plus b dx এ আকৃতির। দেখো এই আকৃতির যদি ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রেশন অফ f of ax plus b dx, তোমাদের আজকের পরীক্ষা শেষ। একটা ম্যাথ। এটা এর আগে প্রবাবলি 2টা ক্লাস হয়েছে, মানে 3 নাম্বার ক্লাস চলতেছে নাকি, 3 না 4 মনে নাই। 3 নাম্বার ক্লাস দেখো তো। চার নাম্বার ক্লাস চলতেছে। দেখো ইন্টিগ্রেশন অফ f of ax plus b dx এই আকৃতির ইন্টিগ্রেশন। তো যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন অফ cos ax plus b কি হবে দেখি বলো। ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? এই জন্য প্রতিদিন আসা লাগবে, বুঝছো? প্রতিদিন এই সূত্রগুলো বারবার ইয়া হয়, তখন আর তোমার আলাদা করে মুখস্থ করা লাগবে না। ইন্টিগ্রেশন অফ cos x মানে হচ্ছে sin x, কারণ ddx sin x হচ্ছে cos x। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? sin x। তাহলে ইন্টিগ্রেশন অফ cos, এখানে কি x আছে? x নাই, তাহলে অন্য কিছু আছে, আমরা এটাকে ধরে নিব x। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মানে হলো sin x, মনে মনে ধরে নিচ্ছি। আচ্ছা এখন আমাকে বলো তো, আমি যাকে x ধরছিলাম সেটা কি x ছিল? তো যদি x না হয় তার ডিফারেন্সিয়ালকৃত রূপ দ্বারা আমরা কি করি? ভাগ করে দেই না? তাহলে এটা ছিল ax প্লাস b, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে? a আসবে না শুধু? ddx অফ ax মানে a, b কে করলে তো 0 আসবে, তাহলে a দ্বারা ভাগ করে দিতে হবে এটা প্লাস। এগুলো জাস্ট এমসিকিউর জন্য। এটা হলো আমাদের অ্যান্সার। এইভাবেই ইন্টিগ্রেশন আগাও। অনেকে কি করবে, ax প্লাস b কে z ধরে নেবে, z ধরে নিয়ে তারপরে জেটের মাধ্যমে পুরোটাকে জেটের মাধ্যমে প্রকাশ করবে, তারপরে করবে। ওইটাতে অনেক সময় লাগে, বুঝছো? এইভাবে প্র্যাকটিস করতে থাকো, খুব তাড়াতাড়ি ইন্টিগ্রেশন সলভ করতে পারবা। আর ওইভাবে করতে গেলে সবগুলোই যদি এইভাবে করতে চাও সমস্যা হবে। ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার 4x dx, এগুলো ছোট ছোট এমসিকিউ আসার মতো। ইন্টিগ্রেশন অফ ax মানে কি? ইন্টিগ্রেশন অফ ax dx এর সূত্র কি ছিল? a টু দ্য পাওয়ার x, a টু দ্য পাওয়ার x ln a ছিল ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশনে ছিল a টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই ln a, a টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই ln a, এটা ছিল। এখন ইন্টিগ্রেশন অফ, এখানে a টু দ্য পাওয়ার x আছে না a টু দ্য পাওয়ার 4x আছে? 4x আছে। তাহলে আমরা সূত্র এটাকে মনে মনে x ধরে নিব, এটাকে পুরোটাকে আমরা মনে মনে x ধরে নিব। তাহলে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার x dx এর সূত্র হলো a টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই ln a। আচ্ছা এখন আমি যাকে x ধরছিলাম সেটা কি x ছিল? সেটা তো ছিল 4x, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো?
4 পাবো না, এই 4 দ্বারা ভাগ করে দিলেই অ্যান্সার। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স, ডিফারেন্সিয়েশনের এই টাইপের ডিগ্রি টাইপের একটা অঙ্ক ছিল, করাইছিলাম ডিফারেন্সিয়েশনেও। ডিগ্রি থাকলে কি করতে হয় দেখি বলো তো, প্রথমে রেডিয়ানই করে নিতে হয়, কারণ ডিগ্রির কোনো ইন্টিগ্রেশনের রূপও জানি না আমরা, ডিফারেন্সিয়েশনের রূপও জানতাম না। তাহলে কি করতে হবে আমাদের, 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, 1 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। কিভাবে, 2 পাই মানে কত, 360 ডিগ্রি না, 360 ডিগ্রি সমান সমান 2 পাই, 1 ডিগ্রি সমান সমান কত, 2 পাই ডিভাইড বাই 360, কারণ কত পাই ডিভাইড বাই 180 না, তাহলে 1 ডিগ্রি হলো পাই ডিভাইড বাই 180, তার মানে x ডিগ্রি কত হবে, পাই এক্স ডিভাইডেড বাই 180 হবে না, x ডিগ্রি হবে পাই এক্স ডিভাইডেড বাই 180। এখন সূত্র বলো, ইন্টিগ্রেশন অফ সাইন, এই পুরাটাকে কি ধরে নিব আমরা, x ধরে নিব। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা ভাইয়া, তুমি যাকে x ধরছো সেটা কি x ছিল, সেটা ছিল পাই এক্স ডিভাইড বাই 180। তাহলে ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে, পাই ডিভাইড বাই 180, কারণ x কে করলে তো 1 আসবে, পাই ডিভাইড বাই 180, ওইটা দ্বারা আমরা কি করে দিব, ভাগ করে দিব। তাহলে অ্যান্সার আসবে আমাদের মাইনাস 180 ডিভাইডেড বাই পাই কস পাই এক্স ডিভাইড বাই 180 কে কি লেখা যায়, x ডিগ্রি লেখা যায় না, আবার দেখো তো x ডিগ্রি লেখা যায়, x ডিগ্রি লেখা যায়, হ্যাঁ প্লাস সি, এগুলোতে প্লাস সি আছে, সবগুলোতেই প্লাস সি আছে, হ্যাঁ এখানেও প্লাস সি, কারণ আমাদের ইন্টিগ্রেশনের কাজ কিন্তু শেষ, যেখানে ইন্টিগ্রেশনের কাজ শেষ হবে সেখানে আমাদের সিটা যোগ হিসেবে দিয়ে দিব। এখন ছাত্ররা কি করবে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি সুন্দরভাবে কোশ্চেনে থাকবে, তোমার অপশনে থাকবে মাইনাস কজ এক্স ডিগ্রি, ওইটা দেখে দাগাই দিবে, হবে ওইটা মাইনাস কজ এক্স ডিগ্রি। দেখো অ্যান্সার কত, মাইনাস 180 ডিভাইড বাই পাই কজ এক্স ডিগ্রি। কথা কি বুঝছো, এখানেই ভুল হবে কিন্তু, সাইন এক্স ডিগ্রি দেওয়া থাকবে ইন্টিগ্রেশনে, তুমি লিখে দিবা মাইনাস কজ এক্স ডিগ্রি, এটা কি হবে, ভুল, এই ভুলটা কিন্তু করা যাবে না। মহিলা কলেজের তোমাদের হচ্ছে কবে শেষ, পরীক্ষা কবে শেষ, বুধবারে, তাহলে তো তোমরা বৃহস্পতিবারে না বুধবারেই তো পরীক্ষা দিতে পারতেছো না, বুধবারে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়া লাগবে, তোমাদের একটা পরীক্ষা নেওয়া লাগবে কালকে 2টা থেকে, কালকে 2টা থেকে পরীক্ষা, 2টা থেকে 5টা পর্যন্ত, তো ফিজিক্স তো 4টার থেকে আছে, বৃহস্পতিবারে নেওয়া আবার ঝামেলা। আচ্ছা জানাবো নিয়ে করবো, জানাবো গ্রুপে জানানো হবে। ইন্টিগ্রেশন অফ 7x minus 3 to the power 5 dx, ইন্টিগ্রেশনের ক্লাস মিস দিও না, এটা বললাম, ইন্টিগ্রেশনের ক্লাস খুবই মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটার সাথে আরেকটা ব্যাপক গুরুত্বপূর্ণ। দেখো ইন্টিগ্রেশন অফ x to the power 5, x কাকে ধরবা, এই যে ভিতরে এটাকে মনে মনে x ধরে নিবা, তাহলে ইন্টিগ্রেশন অফ x to the power 5 সূত্র কি হবে, x to the power n plus 1 divided by n plus 1, এই সূত্র, অর্থাৎ
এটাকে আমরা x ধরছি, সূত্র হবে x 7x minus 3 to the power 5 plus 1 মানে 6 ডিভাইডেড বাই 6 না। দেখো 7x minus 3 এইটা টু দ্য পাওয়ার 5 প্লাস 1 মানে কত 6 ডিভাইডেড বাই 5 প্লাস 1 মানে কত 6 না, একবারে লিখে দিলাম, কারণ এগুলো এমসিকিউ আসার মতো। এখন কথা হলো তুমি যাকে x ধরছিলে সেইটা কি x ছিল কিনা, এখানে রেখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যাকে x ধরছিলে সেটা কিন্তু x ছিল না, সেটা ছিল 7x minus 3, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 7, তাহলে সেই 7 দ্বারা ভাগ করে দাও তো প্লাস c, তাহলে অ্যান্সার আসবে 7x minus 3 to the power 6 ডিভাইডেড বাই 6 7 42 প্লাস c। ইন্টিগ্রেশন অফ sin x cos x dx, এটা দুই ভাবে করা যাবে, এটা দুই ভাবে করা যাবে, দুই ভাবে করলে আলাদা আলাদা অ্যান্সার আসবে, বাট একই কথা, একই, তুমি x এর মান বসাইলে একই অ্যান্সার পাবা। দেখো এটা অন্যরা কিভাবে করে সেটা আগে দেখাই, এবং তুমি কিভাবে করবা সেটাও দেখাবো। দেখো তুমি sin x কে ধরে নিবা z, sin x কে z ধরে নিবা, কেন z ধরে নিবা সেটাও বলতেছি। দেখো sin x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, sin x কে z ধরে নিয়ে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ডিফারেন্সিয়েশন করলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, তাই না? এখন তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, কারণ x এর সাপেক্ষেই তো তোমার ফাংশনটা দেওয়া আছে। এখন sin x সমান সমান তুমি z ধরে নিছো, উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। z কে তুমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে dz ডিভাইড বাই dx না, অথবা ddx অফ z, তাই না? এটাই তো আসবে। cos x dx সমান সমান কি লেখা যায় দেখো তো, dz লেখা যায় না, মানে এইটা এখানে আমি গুণ করে দিলাম, তাহলে cos x dx সমান সমান কি dz লেখা যায় না? লেখা যায়। এখন ইন্টিগ্রেশন অফ sin x সমান সমান তুমি এই যে দেখো cos x dx সমান সমান dz এ পরিণত করে নিচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি এই পুরো ফাংশনটাকে z এর মাধ্যমে প্রকাশ করতে, তাহলে sin x সমান সমান আমি কি ধরে নিছিলাম, z ধরে নিছিলাম না, তাহলে sin x হচ্ছে z। আচ্ছা cos x dx সমান সমান কি ছিল, dz। এখন আমাকে বলো ইন্টিগ্রেশন অফ z dz মানে কি, z স্কয়ার ডিভাইড বাই 2 না, z টু দ্য পাওয়ার 1, ইন্টিগ্রেশন অফ z টু দ্য পাওয়ার 1 কিছু নাই মানে 1 আছে, এবং আমি সেটা ইন্টিগ্রেশন করতেছি z এর সাপেক্ষে, তাহলে z টু দ্য পাওয়ার 1 মানে কি হবে, z টু দ্য পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 মানে z স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, তাহলে z এর মান কি ধরছিলাম আমি, sin x না, তাহলে sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস c হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হলো নরমাল নিয়ম, সবাই করে, কিন্তু এটা থাকবে এমসিকিউ, তুমি এত কিছু করতে যাবা, এত কিছু করতে যাবা, কি মনে রাখবা, দেখো ভালোভাবে মনে রাখো, এটা কিন্তু অনেক কার্যকরী উপায়, অনেক কার্যকরী উপায় এটা। sin x cos x dx, দেখো তোমার কাজটা কি হবে, তুমি মনে মনে যে কোনো এই যে sin x cos x এর ভিতরে তুমি মনে মনে যে কোনো একটাকে x ধরবা, দেখবা যে তুমি যাকে x ধরছো তার ডিফারেন্সিয়াল কি তোর পাশে আছে কিনা, পাশে আছে কিনা, বুঝছো, পাশে বা উপরে, সব সময় কি দেখবা তুমি যাকে x ধরবা মনে মনে তার ডিফারেন্সিয়াল কি তোর পাশে বা উপরে আছে কিনা, যদি থাকে তাহলে তুমি সেখানে সেটাকে x ধরে নিছো, তাহলে x এর ইন্টিগ্রেশনের সূত্র খাটাইতে পারবা, তাহলে x এর ইন্টিগ্রেশনের সূত্র কি হবে, x স্কয়ার ডিভাইড বাই 2 না, এটা। এখন ধরো তুমি মনে মনে এটাকে x ধরে নিলা, sin x কে x ধরে নিলা, তাহলে এটাকে যদি x ধরো তাহলে দেখো তো sin x এর ডিফারেন্সিয়াল কি তোর পাশে আছে না, cos x,
তাহলে তখন তুমি কি করতে পারবা, ইন্টিগ্রেশন অফ এক্স এর সূত্র খাটাইতে পারবা, অর্থাৎ সাইন এক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এটাকে এক্স ধরে নিছ না, তার মানে কি হবে, আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কি, ইন্টিগ্রেশন অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে এক্স বলতে আগে ধরছো তুমি সাইন এক্স কে, তাহলে সাইন এক্স এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। বুঝছো, এটা এভাবে করবা। এটা এমসিকিউ আসে বেশি, এই জন্য বললাম এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। এটা নিয়ে অনেকগুলো প্র্যাকটিস আছে। এটা কেউ চাইলে কিন্তু আরেকভাবে করতে পারতো। এই দুইটা তো একই, কিন্তু এই দুইটা একই, জাস্ট এখানে তুমি কি করছো, জেড ধরে নিছি আমরা, আর এখানে না ধরে নিয়ে আমরা মনে মনে সলভ করছি। এই দুইটা একই, নিয়মটা একই, দেখো অ্যান্সার একই বেরোয়েছে। বাট এটা অন্যভাবে করা যেত, লাকিলি অন্যভাবে করা যেত। দেখো হাফ নিয়ে যদি আমি 2 নিতাম ভিতরে, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 সাইন এক্স কজ এক্স সূত্র কি হবে, দেখি বলো। হাফ নিয়ে 2 নিছি ভিতরে, 2 সাইন এক্স কজ এক্স, সাইন 2 থিটার সূত্র কি, 2 সাইন থিটা কস থিটা না, তাহলে 2 সাইন এক্স কজ এক্স এর সূত্র হলো সাইন 2x, হাফ থাকলো, সাইন 2x কে ইন্টিগ্রেশন করলে কি পাবা, সাইন এক্স ধরে নিবা প্রথমে এটাকে, তাহলে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস এক্স। এখন ওইটা তো এক্স ছিল না, ওইটা দ্বারা আমরা কি করে দিব, ভাগ করে দিব, প্লাস সি, অর্থাৎ এটা আসতো -1/4 cos 2x প্লাস সি। এই দুইটা কিন্তু উত্তর হইতে পারে। একই অঙ্ক কিন্তু অ্যান্সার আলাদা আলাদা, দেখছো, একই অঙ্ক অ্যান্সার আলাদা আলাদা, বাট দুইটাই কিন্তু কারেক্ট, দুইটাই কারেক্ট। আচ্ছা, দুইটাই কারেক্ট। কেন দুইটাই কারেক্ট, তুমি যখন ধরো এটা লিমিট দেওয়া থাকবে, সেই লিমিটের মান যদি এখানে বসায় দাও আর ওখানে বসায় দাও, দেখবা যে অ্যান্সারটা সেম আসবে, দুইটার মানই একই আসবে। বুঝছো, বাট প্রকাশ আলাদা আলাদা, প্রকাশ আলাদা আলাদা। আজকে পুরো লেকচার খালি এটা নিয়েই, কোনো সমস্যা নেই, এমনি বুঝতে পারবা। দেখো ইন্টিগ্রেশন অফ cos x e টু দ্য পাওয়ার sin x dx, আমরা আর এই নিয়মে করব না, আমরা যে জেড ধরে নিয়েছিলাম এই নিয়মে আর করব না। দেখো কেন আমি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন তোমাদের ভালো করে করতে হবে, দেখো এখানে কিন্তু অধিক অংশ ডিফারেন্সিয়েশনের কাজ, অধিক কাজই হচ্ছে ডিফারেন্সিয়েশনের। এই যে বললাম সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কে ধরো পাশে আছে cos x, কারণ তুমি যদি দেখে না বোঝো যে একটা ডিফারেন্সিয়াল কে ধরো পাশে আছে, তাইলে তো তুমি পারবা না অঙ্কটা, তাড়াতাড়ি করতে পারবা না। বুঝছো, এই জন্য ডিফারেন্সিয়েশনের জ্ঞান মাস্ট। দেখি বলো তো, এখানে কাকে যদি আমি এক্স ধরি তাহলে তার ডিফারেন্সিয়াল কে ধরো পাশে থাকবে, দেখি বলো। এই যে দেখো ই টু দ্য পাওয়ার এক্স, এই সাইন এক্স কে তুমি যদি মনে মনে এক্স ধরে নাও, দেখো তো তার ডিফারেন্সিয়াল কে ধরো পাশে আসে না, তুমি কি করলা, মনে মনে এইটাকে এক্স ধরে নিলা, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, এক্স বলতে এখানে সাইন এক্স, এখানে সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কে ধরো পাশে আছে, তাহলে তখন আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাইতে পারবো। আমি বলছিলাম যে তুমি যাকে এক্স ধরে নিবা সেইটা যদি পাশে থাকে, সেইটা ডিফারেন্সিয়াল কে ধরো যদি পাশে বা উপরে থাকে, তখন তুমি সেইটার ইন্টিগ্রেশনের সূত্র বসাইতে পারবা। যেমন এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ধরে নিছি আমি, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কে ধরো পাশে আছে, তাহলে এখন আমি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাইতে পারবো।
তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র কি হবে? ই টু দ্য পাওয়ার এক্স ই কিন্তু, তাহলে অ্যান্সার হবে ই টু দ্য পাওয়ার সাইন এক্স প্লাস সি। বুঝছো? হ্যাঁ, কস ওইটা তো থাকবে না, এই যে এক্স, এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু পাশে আছে, তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স। আমি বলি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, এক্স কে আমরা ধরে নিছি সাইন এক্স কে ধরে নিছি আমরা এক্স, তো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র আমি তখনই বসাতে পারবো যখন কিনা আমি যাকে এক্স ধরে নিছি তার ডিফারেন্সিয়াল কিন্তু পাশে থাকবে, তখনই আমি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাইতে পারবো। তো এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু পাশে আছে, এখন আমি কি করতে পারবো? ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাইতে পারবো। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, তাহলে ই টু দ্য পাওয়ার এই যে এক্স প্লাস সি। লিখিত রূপে? এটা লিখিত রূপে আসবেই না, এমসিকিউ আসবে, এটা ক নাম্বারে দিয়েও তো মুশকিল। এখন ধরো আমি এটা একটু দেখাই, জেড ধরে কিভাবে করতা তুমি, অন্যভাবে কিভাবে করতাম। অন্যভাবে বলতে একই ভাবে, বাট ওই যে আমি ব্রড লাইনে যেভাবে করাইছিলাম সেটার কথা বলতেছি। ইন্টিগ্রেশন অফ cos x e to the power sin x dx, আমরা কি ধরে নিতাম প্রথমেই? sin x সমান সমান z, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হয়ে যেত cos x, আর z কে ডিফারেন্সিয়েশন করলে আসতো dz ডিভাইড বাই dx, তাহলে cos x dx এইটা আসতো আমাদের কি? দেখো তো dz না, dz। এখন দেখো ইন্টিগ্রেশন অফ এই যে ই টু দ্য পাওয়ার সাইন এক্স, এই যে cos x dx, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? dz। আর এই যে ই টু দ্য পাওয়ার সাইন এক্স, ই টু দ্য পাওয়ার সাইন এক্স, সাইন এক্স কে আমরা কি ধরে নিয়েছিলাম? z। সাইন এক্স কে আমরা z ধরে নিয়েছিলাম, এই জন্য লিখলাম ই টু দ্য পাওয়ার z। আর এই যে cos x dx এইটা সমান সমান ছিল dz। এখন আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার z dz মানে কি হবে? ই টু দ্য পাওয়ার z প্লাস সি, ই টু দ্য পাওয়ার z প্লাস সি, ই টু দ্য পাওয়ার z প্লাস সি। এখন z বলতে কত ছিল দেখো তো? সাইন এক্স না? তুমি যেটা এই যে এত লেন্দি করে করলা এইটাই এইটা, বাট এটা খুব কার্যকরী উপায়, খুবই কার্যকরী উপায় এমসিকিউ করার জন্য, খুবই দ্রুত সলভ করতে পারবা। দেখি বলো কাকে মনে মনে এক্স ধরলে তার ডিফারেন্সিয়াল কিন্তু পাশে পাওয়া যেতে পারে? ওই যে ওইটা, এই যে এক্স স্কোয়ার, এটাকে যদি আমি জেড মনে মনে এক্স ধরে নেই, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কিন্তু কি? 2x না? তো 2x তো করে নেওয়া যেতেই পারে। এখানে 2x করে নিলাম ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 2 নিলে এখানে আমাদের হাফ নিতে হবে, হাফ থাকলো। এখন আমাকে বলো, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার, মনে মনে ধরলাম এইটা হলো এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, যেখানে দেখো এক্স বলতে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কিন্তু পাশে আছে, তাহলে যেহেতু পাশে আছে আমি যাকে এক্স ধরছি সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশনের সূত্র বসাইতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, যেখানে এক্স এর রূপ পাশে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র কি হবে? ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদি তুমি জেড এর মাধ্যমে প্রকাশ করতে তাহলে কি করতাম? এক্স স্কোয়ারকে জেড ধরে নিতা, তারপরে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করবা, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x, আর জেডকে ডিফারেন্সিয়েশন করলে আসবে dz ডিভাইড বাই dx, তাহলে 2x dx সমান সমান আসবে dz, তাহলে x dx সমান সমান কি আসবে? dz ডিভাইড বাই 2। এই যে x dx এর পরিবর্তে লিখতা dz ডিভাইড বাই 2, আর ই টু দ্য এক্স স্কোয়ারকে তুমি কি ধরে নিয়েছিলা? জেড না? তাহলে এই যে 2 যেটা আছে ওটা বের হয়ে চলে আসতো, থাকতো হাফ, তাহলে হাফ ই টু দ্য পাওয়ার জেড ডিজেড,
তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার জেড ডিজেড মানে কি? ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি না, আগে ছিল হাফ, তাহলে হাফ ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি। জেড বলতে তুমি কাকে ধরছিলা? এক্স স্কোয়ার কে না, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস জেড ধরে নিলে ওইভাবে অ্যান্সার আসতো। বাট দেখো এটা তুমি খালি জাস্ট দেখে দেখেই বলে দিতে পারবে অ্যান্সার, খুবই কার্যকরী উপায়। তুমি যখন ইন্টিগ্রেশন দেখবা, তোমার প্রথম কাজ হবে দেখবা এমন কোনো রাশি আছে কিনা যে যার ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে বা উপরে আছে কি, এটা তুমি প্রথমে চেক দিয়ে নিবা। বুঝছো? যে আমাদের যেটার ইন্টিগ্রেশন দেওয়া আছে এর ভিতরে এমন কোনো রাশি আছে কিনা যাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা পাশে পাওয়া যাচ্ছে বা উপরে পাওয়া যাচ্ছে, এমন কিছু আছে কিনা। যদি থাকে তখন তুমি তাকে এক্স ধরে নিবা। বুঝছো? এখন দেখি বলো, সাইন এই পুরোটাকে তুমি ইয়ে ধরে নিবা, সাইন এক্স স্কোয়ারকে তুমি যদি ধরে নাও তাহলে তার ডিফারেন্সিয়াল কি তোর হবে কি? কজ এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার তো এক্স না, তার মানে 2x আসবে, 2x কস এক্স স্কোয়ার থাকতে হবে। আছে কি কস? কস তো নাই, তার মানে এটা না, শুধু এক্স স্কোয়ার। দেখো তো তুমি মনে মনে এই এক্স স্কোয়ারকে এক্স ধরে নাও, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন, এটাকে আমি এক্স ধরে নিলাম, সাইন এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কে রূপ অর্থাৎ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কে রূপ কত? 2x না, এইটা আমাকে পাশে আনতে হবে, আনা যাবে না, এখানে এক্স আছে, হাফ এবং 2 দ্বারা গুণ করে দিব, হাফ নিলাম, এখানে 2 নিলাম, এইবার দেখো সাইন ইন্টিগ্রেশন অফ সাইন, এটাকে ধরে নিছি এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কে রূপ পাশে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর সূত্র কি হবে? মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স প্লাস সি, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ব্রড লাইনে করতে চাইলে কি করতা? এই এক্স স্কোয়ারকে জেড ধরে নিতা, এক্স স্কোয়ারকে জেড ধরে নিতা। আচ্ছা, আশা করি এই ধরাধরিটা বুঝছো। এটা কি হবে? বলো দেখি। দেখি বলো এটা কি হবে? কাকে এক্স ধরবা? এটা সাইন এক্স কে এক্স ধরবা, তাহলে সাইন এক্স কে যদি তুমি এক্স ধরো তাহলে তার ডিফারেন্সিয়াল কে ধরো কি? কজ এক্স না, পাশে আছে না, তাহলে তুমি সাইন এক্স কে এক্স ধরছো, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 নাই এখানে, দেখো তো ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার 4 মানে কি? এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই 5 না, তার মানে অ্যান্সার আসবে কি? দেখো তো সাইন টু দ্য পাওয়ার 5x ডিভাইড বাই 5 প্লাস সি আসবে না অ্যান্সার? কথা কি বুঝছো কিনা? এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার।
এগুলো বোঝানোর জন্য আমি বানিয়ে দিচ্ছি, করতে থাকো। যতক্ষণ না ভালোভাবে বুঝবা ততক্ষণ বুঝাইতেই থাকবো, দিতেই থাকবো। কাকে এক্স ধরবা? লন এক্স কে এক্স ধরবা, কারণ এইটার ডিফারেন্সিয়াল কে রূপ আমাদের পাশে আছে। তাহলে এখানে কি থাকলো দেখো তো, ইন্টিগ্রেশন অফ লন এক্স কে এক্স ধরছে, এক্স টু দ্য পাওয়ার 7 না, তাহলে সেটার ইন্টিগ্রেশনের রূপ কি এক্স টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 না, অর্থাৎ অ্যান্সার কি আসবে লন এক্স টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস সি, এইটা আসবে না, দেখো তো এইটা আসবে। sec square x, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x sec square x, এটা তুমি স্কয়ার উপরেও দিতে পারো, এমনিতে tan স্কয়ার x ও লিখতে পারো। কাকে x ধরবা? tan x কে x ধরবা, কারণ তার ডিফারেন্সিয়াল কি ধরবো হচ্ছে sec square x। তাহলে তুমি tan x কে x ধরছো, তাহলে এখানে আসি কি x স্কয়ার না, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মানে কি x কিউব ডিভাইড বাই 3 না, অর্থাৎ এটা হয়ে যাবে tan কিউব x ডিভাইডেড বাই 3 প্লাস। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার অ্যান্সার বলো দেখি কি হবে, অ্যান্সার কি হবে? সুন্দর। কাকে এক্স ধরবা? সেক এক্স কে ধরতে হবে এক্স, কারণ সেক এক্স এর ডিফারেন্সিয়াল কে ধরবো হচ্ছে সেক এক্স ট্যান এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, সূত্র কি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি না, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস integration of a to the power x না, a to the power x to the power 5, x to the power 4 dx, এটা দেওয়া আছে। integration of a to the power x to the power 5 into x to the power 4 dx, এটা দেওয়া আছে। কি করবা? কাকে x ধরবা দেখি বলো? x to the power 5 কে x ধরবা, x to the power 5 কে আমি x ধরবো, তাহলে এর ডিফারেন্সিয়াল কি ধরব কি হবে? x to the power 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 5x to the power 4 না, তাই না, n x to the power n minus 1, তার মানে 5x to the power 4 আসবে। আছে কত x to the power 4 না, বাট করা যাবে কি না? করা যাবে। কি করব আমরা 1/5 নিয়ে নিব, নিয়ে a to the power x to the power 5, এখানে হয়ে যাবে 5x to the power 4 dx। এখন দেখো তো
ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ পাশে আছে, তখন আমরা কি বসাইতে পারবো? ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাইতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স এর সূত্র কি? এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে কত? এ টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 লন এ প্লাস সি। আবারও বলি, ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স, যেখানে দেখো এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স এর সূত্র বসাতে পারবো, কারণ এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে। ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স এর সূত্র হলো এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, আর আগে তো আমরা 1/5 নিয়েছিলাম। এগুলো কিন্তু সবগুলো জেড ধরে করা যাবে, সবগুলোই কিন্তু জেড ধরে করা যাবে। তোমরা ট্রাই করবা জেড ধরে করে কিভাবে করা যায়, ওইটাও করবা, জাস্ট ফর প্র্যাকটিস, প্র্যাকটিস করার জন্য। আমি আমার একাডেমিক লাইফে সবচেয়ে বেশি অ্যাভয়েড করছি জেড ধরে করাকে, সবচেয়ে বেশি অ্যাভয়েড করছি। যেগুলো বড় অঙ্ক জেড ছাড়া করাই যাবে না, সেগুলোতে একমাত্র জেড ধরছি, বুঝছো? কারণ তুমি এইভাবে যদি করো এবং তুমি যদি প্র্যাকটিস করতে পারো, তখন তুমি দেখবা যে জেড ধরা ছাড়াই সবকিছু সলভ করতে পারবা, এমনিতে মনে মনেই বের করতে পারবা কি হবে, বুঝছো? এমসিকিউ দেখার সাথেই বলে দিতে পারবা। আর যে জেড ধরে করতে যাবে এমসিকিউ ও তাড়াতাড়ি করতে পারবে না, কোনোদিনই ইন্টিগ্রেশন ও তাড়াতাড়ি করতে পারবে না। ও জেড ধরবে, ডিফারেন্সিয়েশন করবে, মিলাবে, তারপরে আর তুমি দেখেই বলে দিবা যে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা পাশে পাওয়া যাচ্ছে বা উপরে পাওয়া যাচ্ছে, তার মানে এখানে ইন্টিগ্রেশন সূত্র বসাই দেওয়া যাবে, ইন্টিগ্রেশন সূত্র বসাই দিবা। পরের অঙ্ক, এইবার একটু আমাদের জেড টেড ধরবো আমরা এখন। ই টু দ্য পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এইটা ডিএক্স। এখানে ডিফারেন্সিয়েশনের কাজ যে কতটুকু তোমার চিন্তার বাহিরে। ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের কাজই মেইন, অনেক বেশি। দেখে কি মনে হচ্ছে কাকে এক্স ধরা যেতে, মানে জেড ধরা যেতে পারে? কাকে জেড ধরলে সেটা হচ্ছে আমি পাশে বা উপরে পেতে পারি? এই যে দেখো এক্স ই টু দ্য পাওয়ার এক্স, যেটা দেখতেছো না, অনেক সময় দেখে বোঝা যায় না, বুঝছো? অনেক সময় তুমি সবসময় যে দেখে বুঝবা এমন কিন্তু না, বুঝছো? অনেক সময় দেখে বোঝা যায় না। তো বিষয় হচ্ছে দেখো, আমরা প্রথমেই একটা কাজ করে নিতে পারি এখানে। ইন্টিগ্রেশন অফ এই যে ই টু দ্য পাওয়ার এক্স 1 প্লাস এক্স, এই যে 1 বাই cos স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার লিখতে পারি না? এটাকে আমরা সেক স্কোয়ার লিখতে পারি। সেক স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, 1 বাই cos স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার। এখন দেখো এই যে এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এইটাকে আমরা জেড ধরে নিব। এক্স ই টু দ্য পাওয়ার এক্স কে আমরা জেড ধরে নিব। এখন এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো ইউভি ফর্মুলায় পড়ছে না? এইটা কিন্তু দেখো ইউভি ফর্মুলায় পড়ছে, এক্স ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে কি করবা? এক্স কে রেখে ই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ই এক্স, প্লাস ই এক্স কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ডিজেড ডিভাইড বাই ডিএক্স। তাহলে এখন ই টু দ্য পাওয়ার এক্স তুমি যদি কমন নাও, এখানে দেখো কি আসতেছে, এক্স প্লাস 1, আর এই ডিএক্সটা এই পাশে পার করে দাও, এটা সমান সমান হলো ডিজেড। এখন সমান সমান দেখো সেক স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স কে তুমি ধরে নিছিলা জেড। যেহেতু তুমি জেডে কনভার্ট করতেছো, তার মানে সমগ্র সবকিছু তোমাকে জেডে কনভার্ট করতে হবে। এক্স ই টু দ্য পাওয়ার এক্স কে তুমি ধরে নিছিলা জেড, তাহলে সেক স্কোয়ার জেড। দেখো এই পুরাটাই কি এটা না? দেখো তো এই পুরাটাই কি এটা না? এটা সমান সমান কি ছিল? ডিজেড না?
এখন আমাকে বলো ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার জেড ডিজেড কি হবে? ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স ডিজেড সূত্র বলো। আরে কাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার এক্স পাওয়া যায়? tan x কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার এক্স পাওয়া যায় না? তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার জেড মানে কি tan z, tan z, tan z প্লাস c। এখন z বলতে কত ছিল? z বলতে ছিল x e টু দ্য পাওয়ার x প্লাস c। x e টু দ্য পাওয়ার x প্লাস c। হ্যাঁ না, x তো এখানে আছেই, আবার তুমি x ধরবা তাহলে তো দুইটা মিলে যাবে। তখন তুমি x কে ডিফারেন্সিয়েশন করলে এখানে 1 চলে আসবে। x ব্যতীত অন্য কিছু ধরতে হবে, z ধরতে পারো, থিটা ধরতে পারো, ডাজন্ট প্রবলেম। ও আচ্ছা, বুঝতে পারছি। দেখো এখানে তোমার একটু মনে মনে, এটা বললাম না ডিফারেন্সিয়েশনের ডেপথ, তুমি যদি না বুঝতে পারো যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসা সম্ভব, তাইলে তুমি কিন্তু ধরতে পারবা না। দেখো তোমার মনে মনেই চিন্তা করতে হবে x e টু দ্য পাওয়ার x, x কে রেখে e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আসে e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার x কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1। তাহলে যদি আমি e টু দ্য পাওয়ার x কমন নেই তাহলে আসে x প্লাস 1। তাহলে e টু দ্য পাওয়ার x x প্লাস 1 এটা আসার প্রবাবিলিটি আছে। এই জন্যই আমরা x e টু দ্য পাওয়ার x কে z ধরছি। এটা তোমার দেখে বুঝতে হবে। ওই যে বলছিলাম ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন যার ভালো সে দেখেই বুঝতে পারবে যে এটা ডিফারেন্সিয়াল ক্ষেত্রে এটা আসবে। বুঝছো? ও মনে মনে ডিফারেন্সিয়েশন করবে, পরে এটা বুঝতে পারবে। বুঝছো? এখন এটাকে ডিফারেন্সিয়েশন করে তো তুমি আর এটা পাবা না। এই জন্য আমরা ওটাকে জেড ধরছি। ডিফারেন্সিয়েশনের ভালো প্র্যাকটিস লাগবে কিন্তু, বলছিলাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা হুবহু মানে সিকোয়েন্সিয়াল চ্যাপ্টার, দুইটার প্র্যাকটিস খুব ভালো হলেই একমাত্র ক্যালকুলাসে বস হওয়া সম্ভব। বুঝছো? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ tan x divided by ln cos x dx এটা করো। ইন্টিগ্রেশন অফ tan x divided by ln cos x dx, integration of tan x divided by ln cos x dx। এখন এখানে তুমি এটা দেখে বোঝা সহজ, tan x কে z ধরে খুব একটা কাজ হবে না, কারণ tan x কে z ধরলে আসবে sec স্কয়ার x, তো এটা তো নাই এখানে। এখানে তুমি বুঝতে পারতেছো ln cos x কে আমাদের z ধরতে হবে, তাছাড়া tan x বাদ দিয়ে কি আছে, ln cos x ই তো আছে, তাহলে এটাকে আমরা z ধরবো। ln cos x এটাকে আমরা ধরবো z। তো ln cos x কে যদি আমরা z ধরি, এই পাশে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। ln cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ln x, তার মানে 1/x। এটা কি x ছিল? cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? sin x মাইনাস sin x, মাইনাস sin x। আর z কে ডিফারেন্সিয়েশন করলে আসে dz ডিভাইড বাই dx। দেখো তো এই পাশে আসতেছে মাইনাস tan x আর এই পাশে dz ডিভাইড বাই dx। তাহলে tan x dx সমান সমান দেখো তো কি আসে, মাইনাস dz না, tan x dx সমান সমান আসে মাইনাস dz। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x dx এটা সমান সমান আমরা কি পাইলাম? মাইনাস dz। আর এই যে ln cos x এটাকে আমরা কি ধরে নিছিলাম? z বসায় দিব, মাইনাস বের করে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই z dz, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই z dz। কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইড বাই x পাওয়া যায় বা 1 ডিভাইড বাই z পাওয়া যাবে? ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইড বাই x পাওয়া যায় না, তাহলে 1 ডিভাইড বাই z কার ইন্টিগ্রাল রূপ হবে? ln z এর, ln z।
মাইনাস কমন নিলাম, 1/z dz মানে হলো 1/z কিসের ইন্টিগ্রাল রূপ, লন জেড এর। বুঝছো? জেডের, ও হ্যাঁ এখানে জেটার মানটা বসাই দেওয়া লাগবে। মাইনাস লন জেড বলতে কি ধরছিলাম, লন কজ এক্স প্লাস সি। দেখছো অ্যান্সার কেমন, মাইনাস লন কজ এক্স প্লাস সি। আমি বলছিলাম তুমি ইন্টিগ্রেশন দেখার আগেই তোমার প্রথম কাজ হবে দেখবা যে কোনো রাশির ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে কিনা, প্রথম কাজ। এই যে দেখো e⁻x প্লাস লন এক্স, এইটার ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম, এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স মানে কি, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 না, তাহলে e⁻x প্লাস লন এক্স এইটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের লেকচারগুলো যারা মিস দিছিল তাদের জন্য শুভকামনা, কারণ এখানে ডিফারেন্সিয়েশনের সূত্র ব্যবহার হবে। আচ্ছা, এবং এফএ ছিল, এটা ডিফারেন্সিয়েশনে এফএ ছিল, স্পেসিফিকভাবে বলেও দিলাম। হ্যাঁ বুঝছো, এইটাই হবে অ্যান্সার। কিভাবে দেখো, সেক ইনভার্স এক্স টু দ্য পাওয়ার 4 এটা থাকলো, এই যে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে এইভাবে লেখা যায় না, 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এইভাবে লেখা যায় না, লেখা যায় তো, এটা আমি পাশে লিখলাম, তার মানে এটা উপরে আছে। তুমি মনে মনে এইটাকে এক্স ধরো, সেক ইনভার্স এক্স এর ডিফারেন্স, সেক ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে জানো, 1 ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে ত্রিকোণ, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনে এফ এ ছিল। সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে তুমি যাকে এক্স ধরছিলা, এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে। এখন তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার 4 মানে কি হবে, এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই 5 প্লাস সি। তাহলে এক্স টু দ্য পাওয়ার 5, এক্স বলতে কত, সেক ইনভার্স এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই 5 প্লাস সি। এই মেথডটা তোমাকে অনেক বড় হেল্প করবে শুধুমাত্র ইন্টিগ্রেশনটা খুব তাড়াতাড়ি সলভ করার জন্য, দেখেই বলে দিতে পারবা এরকম। ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার a sin inverse x divided by root over 1 minus x square dx। integration of e to the power sin inverse x divided by root over 1 minus x square। e to the power না, ঠিকই আছে, একটু সমস্যা হয়েছে। একটু সমস্যা বলতে দেখো,
তুমি কি করবা, ই টু দ্য পাওয়ার এ ই টু দ্য পাওয়ার এ সাইন ইনভার্স এক্স থাকলো, তুমি এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে কি করতে পারবা, লিখতে পারবা, আলাদা করে লিখতে পারবা না এইভাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি কাকে এক্স ধরবা দেখি বলো, সাইন ইনভার্স এক্স কে এক্স ধরবা, সাইন ইনভার্স এক্স কে এক্স ধরবা না পুরোটাকে এক্স ধরবা? সাইন ইনভার্স এক্স কে এক্স ধরলে তখন কিন্তু ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এ এক্স এর সূত্র বসাইতে হবে। কথা কি বুঝছো? কথা বোঝো। তুমি যদি সাইন ইনভার্স এক্স কে এক্স ধরো, ধরা যাবে, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এ এক্স হবে, তখন আমরা কি বসাবো, ই টু দ্য পাওয়ার এ এক্স ডিভাইড বাই এ প্লাস সি, এটা অ্যান্সার হবে না? তখন অ্যান্সার হবে ই টু দ্য পাওয়ার এ এক্স ডিভাইড বাই এ প্লাস সি, কারণ তুমি এক্স ধরছিলা শুধুমাত্র সাইন এক্স কে, এ তো ছিলই। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইড বাই এ প্লাস সি। এখন যদি আমি এই পুরাটাকে এক্স ধরি তাহলে কি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, আচ্ছা এই এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র কি পাশে আছে? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এ গেল কোথায়? এই যে এটা আমি এখানে লিখবো, এটা আমি এইভাবে ভাগ করে দিব। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, তাহলে এইটাকে তুমি কি লিখবা দেখো তো, ই টু দ্য পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ প্লাস সি। না, ও প্রথমে যে অ্যান্সারটা বলছিল সেখানে এ বলছিল না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি, ওইটাই বললাম যে তুমি যদি এইভাবে করো, তোমার নিয়মে যে এক্স যদি এটাকে ধরো তাহলে কিন্তু এ দ্বারা ভাগ করে দিতে হবে, অ্যান্সার তো একই আসবে, অ্যান্সার তো একই আসবে। দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, তাহলে অ্যান্সার কি হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে হলো ই টু দ্য পাওয়ার এক্স, আর আগে ছিল 1/a প্লাস। এগুলো প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস করা লাগবে। তোমাদের এ হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের এ কিন্তু শেষ করছি, বলছিলাম এ তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যেভাবে করাইছি সবগুলো পারার কথা, একটা অঙ্ক ইয়ে করার কথা না, যেগুলো করাইছি ওগুলোই হচ্ছে মেজর অঙ্ক, আবার এক্সট্রা অঙ্ক অ্যাডও করা ছিল। এখন তোমাদের কাজ হবে ত্রিকোণমিতির কেতাবউদ্দিন স্যারের বইয়ের এটা নিজে প্র্যাকটিস করা, এবং বি শুরু করবা, বিও প্র্যাকটিস করবা। এগুলো করাচ্ছি, এগুলো করার বাইরে প্র্যাকটিস করার জন্য তোমরা ম্যাথ বই সলভ করবা। আরেকটা দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কজ এক্স ডিভাইড বাই এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। আজকে পুরো ক্লাসটা কিন্তু এটার উপরে নিয়েছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো তো কি করা যেতে পারে, কাকে এক্স ধরবা? এই যে দেখো এক্স প্লাস সাইন এক্স, এটাকে তুমি যদি এক্স ধরো, এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র 1, সাইন এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র কজ এক্স। নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে আসে না? আমি বলছিলাম যে ডিফারেন্সিয়াল ক্ষেত্র তুমি যেটাকে এক্স ধরবা সেইটা ডিফারেন্সিয়াল ক্ষেত্র যদি পাশে বা উপরে থাকে তাহলে তখন সেটাকে আমরা এক্স ধরে ইন্টিগ্রেশনের সূত্র খাটাইতে পারবো। তাহলে আমি মনে মনে এটাকে ধরে নিছি এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে আসে, তাহলে আমরা কি বসাইতে পারবো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স এর সূত্র বসাইতে পারবো না? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স এর সূত্র কি, লন এক্স না? তাহলে অ্যান্সার হবে লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। কথা কি বুঝছো কিনা? আবার দেখো ইন্টিগ্রেশন অফ সামথিং ডিভাইড বাই এটা আছে, তো এক্স প্লাস সাইন এক্স কে যদি আমরা এক্স ধরি তখন দেখা যায় এই যে এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র 1, সাইন এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র cos x, অর্থাৎ এক্স এর পুরো ডিফারেন্সিয়াল ক্ষেত্র রূপ উপরে আছে, তখন আমরা কি বসাইতে পারবো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে সেটা কি হবে, লন এক্স, লন। তুমি চাইলে কি করতে পারো, এটাকে জেড ধরে নিয়ে সলভ করতে পারো, জেড ধরে নিয়ে কিন্তু সলভ করতে পারবা। এইটা করো,
কাকে এক্স ধরবা দেখি বলো? এই যে দেখো, নিচেরটাকে তুমি যদি মনে মনে এক্স ধরো তাইলেই কাজ হয়ে যাচ্ছে। ই টু দ্য পাওয়ার এক্স এর ডিফারেনশিয়াল কে ধরো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেনশিয়াল কে ধরো হচ্ছে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাচ্ছ, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। কারণ কি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এটাকে তুমি ধরছো এক্স, যেখানে এক্স এর ডিফারেনশিয়াল কে ধরো উপরে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স এর সূত্র কি হবে? লন এক্স না? লন এক্স, লন এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স যদি এক্স এর ডিফারেনশিয়াল কে ধরো উপরে হয়, অর্থাৎ নিচের ডিফারেনশিয়াল কে ধরো যদি উপরে থাকে, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। নিচের ডিফারেনশিয়াল কে ধরো যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। আজকের লাস্ট অঙ্ক, আগেই খাতা তুলছো? অঙ্ক তো করাচ্ছি। sin x ডিভাইড বাই 4 sin x ডিভাইড বাই 3 প্লাস 4 cos x dx। দেখি বলো তো কি করা যেতে পারে? অধিকাংশ ক্ষেত্রে নিচেরটাকেই x ধরতে হয়, বুঝছো? তাইলে এই উপরেটা মিলে যায়। তো কি করা যেতে পারে? কাকে x ধরা যেতে পারে? এই পুরাটাকে যদি তুমি x ধরো, এই পুরাটাকে তুমি যদি x ধরো, এই পুরাটাকে তুমি মনে মনে x ধরলা, 3 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 0। 4 cos x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? -4 sin x। উপরে কি সেটা আছে, বাট করে নেওয়া যেতে পারে কি না? -1 ডিভাইড বাই 4 -4 sin x dx নিচে 3 প্লাস 4 cos x। এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x, আমি যাকে x ধরে নিছি সেই x এর ডিফারেনশিয়াল কিন্তু উপরে আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x, সূত্র কি? ln x। ln x, x বলতে কত? 3 প্লাস 4 cos x প্লাস c। এইটা হবে আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অফ লন নিচেরটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই সামথিং যদি থাকে, যেখানে নিচের ডিফারেনশিয়াল কে যদি উপরে থাকে, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। লন নিচেরটা, ঠিক আছে। কেমিস্ট্রিতে তোমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্টস, লিমিটিং বিক্রিয়ক পড়ানো হচ্ছিল। লিমিটিং বিক্রিয়ক পড়াইছিলাম এবং বলছিলাম যে কিভাবে লিমিটিং বিক্রিয়ক ফাইন্ড আউট করবা। তোমরা 9-10-এ লিমিটিং বিক্রিয়ক যেভাবে বের করতা, তাতে অবস্থা খারাপ হয়ে যেত। একটার সাথে একটা কত মোল বিক্রিয়া দিবে, এইভাবে এইভাবে অনেকভাবে ইয়ে করে বের করতে হতো। কিন্তু আমি কিন্তু শর্টকাট দেখাই দিছিলাম যে লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করবা। এক্সপেরিমেন্টাল মানদয়ের রেশিও আর গিভেন মানদয়ের রেশিও বের করবা। প্রথমে বের করে দেখবা এক্সপেরিমেন্টাল রেশিও যদি বেশি হয় গিভেন মানের থেকে, তাহলে লবে যেটা থাকবে, এক্সপেরিমেন্টালের লবে যেটা থাকবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। আর যদি এক্সপেরিমেন্টাল রেশিও কম হয়, তাহলে এক্সপেরিমেন্টাল রেশিওর হরে যেটা থাকবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। বুধবারে বুধবারে তো ফিজিক্স কেমিস্ট্রি তো ছিল। শনিবারে, কালকে তো ফিজিক্স কেমিস্ট্রি ছিল, মানে রুটিন অনুযায়ী সব কিছু। লেখো একটা অঙ্ক তোলো। 10 টন জিঙ্ক অক্সাইডকে 10 টন জিঙ্ক অক্সাইডকে পরিমাণগত রসায়নে নাম্বার তোলা কিন্তু সহজ, এই জন্য আমি অনেক ম্যাথ সলভ করাচ্ছি। জানো তোমরা এটা পারো। 10 নাম্বার তোলা খুব সহজ পরিমাণগত রসায়ন থেকে। টপিকই 3টা। প্রথমে মোল সংক্রান্ত আলোচনা থেকে হচ্ছে তোমার সৃজনশীল আসে, যেটা হচ্ছে তোমার ধরো একটা সৃজনশীল আসতে পারে, আর যদি না আসে
তাহলে আসবে টাইট্রেশন থেকে, বুঝছো? আর যদি ওখান থেকেও না আসে, জারণ বিজারণ, আয়নিক সমীকরণ এবং হচ্ছে লোহার ভেজাল নির্ণয়, এই 3-4টা টপিক, বুঝছো? আর মোলারিটি মোলালিটি এগুলো গ নাম্বারে আসে অনেক সময়, বুঝছো? বেশি টপিক নাই, কিন্তু প্র্যাকটিস করা লাগবে, অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করা লাগবে। এটা ইয়ে করেনি।